নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমরা আমাকে ঘৃণা করবে, অথবা কেউ কেউ হয়তো আমার একাকিত্বটাকে অনুভব করতে পারবে। প্রতিটি মানুষের জীবনেই কিছু না বলা কথা থাকে, কিছু ভুল থাকে যা চাইলেও শুধরানো যায় না। আমার গল্পটা তেমনই এক ভুলের গল্প। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আপনাদের একটি ক্লিক আমাকে সাহস যোগাবে আমার মনের এই ভারী বোঝা নামাতে। আমার নাম রুম্পা, বয়স ৩২-এর কোঠায়, দেখতে শুনতে বেশ সুন্দরী বলা চলে। আয়নার সামনে দাঁড়ালে এখনও নিজের দিকে তাকিয়ে নিজেই মুগ্ধ হই, কিন্তু এই মুগ্ধতা দেখার মতো মানুষটি আমার জীবনে থেকেও নেই। আমার স্বামী তানভীর মস্ত বড় ব্যবসায়ী। টাকার অভাব আমাদের কোনোদিন ছিল না, অভাব ছিল শুধু সময়ের। বিয়ের ৭টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। তানভীর সারাদিন অফিস, মিটিং আর ট্যুর নিয়ে ব্যস্ত, আর আমি পড়ে থাকি এক বিশাল ফ্ল্যাটের ৪ দেয়ালের মাঝে। নিঃসঙ্গতা যে মানুষকে কোন পথে নিয়ে যায় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যেদিন পলাশ আমাদের বাড়িতে কাজ করতে এলো। পলাশ গ্রামের সহজ সরল একটা ছেলে, বয়স বড়জোর ২২ বা ২৩ হবে। তানভীরই ওকে গ্রাম থেকে নিয়ে এসেছিল বাড়ির টুকটাক কাজ আর বাজারের জন্য। প্রথম আমি ছেলেটাকে খুব একটা খেয়াল করিনি। কাজের ছেলে মানে কাজের ছেলে, তার দিকে আলাদা করে তাকানোর কি আছে। কিন্তু দিন যত যেতে লাগল, আমার একঘেয়ে দুপুরে পলাশ যেন এক নতুন চরিত্র হয়ে দাঁড়াল। ছেলেটা খুব পরিশ্রমী, ফর্সা না হলেও ওর গায়ের রঙে একটা তামাটে আভা ছিল। গ্রামের খেটে খাওয়া শরীর, তাই মাংপেশিগুলো বেশ সুঠাম। একদিন দুপুরের ঘটনা, তখন শ্রাবণ মাস, বাইরে ঝুম বৃষ্টি, তানভীর ঢাকার বাইরে। আমি ড্রয়িং রুমে বসে অলস সময় কাটাচ্ছি। হঠাৎ পলাশ বাজার করে ভিজে চুপসে ঘরে ঢুকল। ওর পরনে ছিল একটা পাতলা সাদা টি শার্ট, বৃষ্টির জলে সেটা শরীরের সাথে একেবারে লেপটে ছিল। ওর বুকের গড়ন আর হাতের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও যখন বাজারের ব্যাগটা নামিয়ে রাখছিল, আমি আর চোখে ওর দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এত বছর ধরে আমি একজন পুরুষের ছোঁয়া বা মনোযোগের জন্য কাঙ্গাল হয়েছিলাম। আজ হঠাৎ বাড়ির কাজের ছেলেটার দিকে তাকিয়ে আমার শরীরের ভেতর অদ্ভুত এক শিহরণ খেলে গেল। এটা ছিল আমার প্রথম ভুল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, পলাশ, তুই তো ভিজে গেছিস, যা গিয়ে গা মুছে নে, ঠান্ডা লাগবে। পলাশ লাজুক হেসে মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। ওর সেই হাসিটা ছিল বড্ড পবিত্র, কিন্তু আমার মনে তখন অপবিত্র চিন্তার আনাগোনা শুরু হয়ে গেছে। সেদিন থেকেই শুরু। আমি কারণে অকারণে পলাশকে ডাকতাম। কখনো বলতাম, পলাশ, ফ্যানটা একটু মুছে দে তো। কখনো বলতাম, পলাশ, আমার এই ভারী সুটকেসটা একটু নামিয়ে দে। ও যখনই কোনো ভারী কাজ করত, ওর গলার রগ ফুলে উঠত, কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। আমি নির্লজ্জের মতো ওর সেই ঘামে ভেজা শরীরের দিকে তাকিয়ে থাকতাম। আমার মনে হতো, ইস, তানভীর যদি এমন হতো। তানভীরের তো ভুঁড়ি হয়েছে, শরীরের যত্ন নেওয়ার সময় নেই তার, আর এই ছেলেটা যেন জীবন্ত ভাস্কর্য। সম্পর্কটা মোড় নিল এক লোডশেডিংয়ের দুপুরে। প্রচণ্ড গরম, জেনারেটর নষ্ট হয়ে আছে। আমি বেডরুমে শুয়ে আছি, গরমে অস্থির অবস্থা। পলাশকে ডাকলাম এক গ্লাস ঠান্ডা শরবত বানানোর জন্য। ও শরবত নিয়ে এলো। আমি ইচ্ছে করেই নাইটিটা একটু অবছালো করে রেখেছিলাম। আমার উদ্দেশ্য ছিল ওর প্রতিক্রিয়া দেখা। পলাশ গ্লাসটা হাতে নিয়ে আমার খাটের পাশে এসে দাঁড়ালো। ওর চোখ আমার দিকে পড়তেই ও থতমত খেয়ে গেল। হাত কাঁপতে লাগলো ওর। গ্লাসটা আমি নিতে গেলাম, আর ইচ্ছে করেই আমার আঙুল ওর আঙুলের সাথে ছুঁয়ে দিলাম। একটা ইলেকট্রিক শক খাওয়ার মতো ও হাতটা সরিয়ে নিল। আমি হেসে বললাম, কিরে, ভয় পাচ্ছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? ও তোতলে বলল, না না ম্যাডাম, গরম তো তাই। আমি গ্লাসটা পাশে রেখে উঠে বসলাম। তারপর একটু গম্ভীর হয়ে বললাম, পলাশ, আমার মাথাটা খুব ধরেছে, একটু টিপে দিবি? ও অবাক হয়ে তাকালো। বাড়ির কাজের ছেলে ম্যাডামের মাথা টিপবে, এটাও ভাবতেই পারছিল না। ও আমতা আমতা করে বলল, ম্যাডাম, সাহেব জানলে। আমি ওকে থামিয়ে দিলাম। একটু কড়া গলায় কিন্তু চোখে ইশারা রেখে বললাম, সাহেব কি এখন বাড়িতে আছে? আর আমি বললে দোষ কি? আয়, টিপে দে। এটি ছিল আমার ইমোশনাল ব্ল্যাকমেল। আমি জানতাম ও আমার কথা ফেলতে পারবে না। ও ভয়ে ভয়ে খাটের একপাশে এসে বসল। ওর শক্ত খসখসে হাত দুটো যখন আমার কপালে ছোঁয়ালো, আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। ওর হাতের স্পর্শে যে এত জাদু আছে তা আমি জানতাম না।
আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার নিঃশ্বাস ভারী হতে শুরু করলো। আমি ফিসফিস করে বললাম, পলাশ, তোর হাতগুলো খুব সুন্দর। গ্রামের ছেলেরা বুঝি এত শক্তিশালী হয়? ও কোনো কথা বলল না, শুধু ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ও নার্ভাস ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও নিজেও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। একটা যুবতী নারীর এত কাছে বসে তাকে স্পর্শ করা, ওর মতো বয়সের ছেলের জন্য এটা ছিল আগুনের মতো। কিছুক্ষণ পর আমি বললাম, ঘাড়টা খুব ব্যথা করছে, একটু ঘাড়ে হাত বুলিয়ে দে না। ও যন্ত্রের মতো আমার কথা শুনছিল। যখন ও আমার ঘাড়ের কাছে হাত দিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতর জমে থাকা দীর্ঘদিনের তৃষ্ণা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। আমি হুট করে ওর হাতটা ধরে ফেললাম। ও চমকে গিয়ে হাত ছাড়াতে চাইল। ম্যাডাম, কি করছেন? আমি ওর হাতটা আমার গালে চেপে ধরলাম। ওর চোখের দিকে তাকিয়ে বললাম, পলাশ, তুই আমাকে একটুও পছন্দ করিস না? আমার এই প্রশ্নেও পাথর হয়ে গেল। আমি বুঝতে পারলাম ও ফাঁদে পড়ে গেছে। আমার এই অসহায় চাউনি আর আবেদনের কাছে ওর পুরুষত্ব হার মানতে বাধ্য। এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে লাগলো। আমি রোজ দুপুরে ওকে কোনো না কোনো অজুহাতে আমার ঘরে ডাকতাম, কখনো মশারি টাঙানোর নাম করে, কখনো বা পায়ে ব্যথা করার ভান করে। ও বুঝতে পারছিল এটা অন্যায়, এটা পাপ, কিন্তু ও নিজেও আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। আমার শরীরের গন্ধ, আমার নরম স্পর্শ ওকে পাগল করে দিচ্ছিল। একদিন তানভীর ফোন করে জানালো সে ফিরতে আরও 2 দিন দেরি করবে। সেদিন রাতে আমি পলাশকে আমার ঘরে ডাকলাম। বললাম, আমার একা লাগছে, তুই দরজাটা লক করে দিয়ে আমার কাছে এসে বস। ও প্রথমে রাজি হয়নি, বলেছিল, ম্যাডাম, এটা ঠিক না, আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মারবেন না। আমি তখন কেঁদে ফেলি। এই কান্নাটা ছিল আমার অস্ত্র। আমি বললাম, তুই কি দেখছিস না আমি কতটা একা? তুই যদি আমার পাশে না থাকিস আমি মরে যাব পলাশ। আমার কান্না দেখে ও গলে গেল। ও ধীর পায়ে আমার কাছে এসে বসল। আমি ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিলাম। সেই রাতে বাইরে বৃষ্টি ছিল না, কিন্তু আমাদের মনের ভেতরে তুফান চলছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখের মণিতে আমি আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। আমি নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। ওর সুঠাম বুকের দিকে তাকিয়ে আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। ও প্রথমে শরীর শক্ত করে রেখেছিল, কিন্তু আমার শরীরের উষ্ণতা ওকে গলিয়ে দিল। আমি ওর বুকে মুখ রাখলাম। ওর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটপিট করছিল। আমি ওর চিবুক ধরে ওর ঠোঁটের দিকে তাকালাম। তারপর যা হলো তা কেবল ইতিহাস। সামাজিক মর্যাদার দেয়াল ভেঙে আমরা দুজন ভেসে গেলাম এক নিষিদ্ধ সুখের সাগরে। সম্পর্কটা এখানেই থেমে থাকেনি, এটা নেশার মতো হয়ে গেল। তানভীর বাসায় থাকলে আমরা ইশারায় কথা বলতাম। তানভীর অফিসে গেলেই আমাদের রাজত্ব শুরু হতো। পলাশ এখন আর সেই ভীতু ছেলেটা নেই। ও এখন আমার চোখের ভাষা বোঝে। আমি রান্নাঘরে থাকলেও ও মাঝে মাঝে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। এই যে ভয়, এই যে ধরা পড়ার আতঙ্ক, এর মধ্যেই যেন এক অদ্ভুত আনন্দ ছিল। আমি জানি সমাজ এটাকে নোংরা বলবে, বলবে বাড়ির গিন্নি হয়ে কাজের ছেলের সাথে, ছি। কিন্তু আমার মনের খবর কে রাখে? আমার শরীরের চাহিদার খবর কে রাখে? পলাশ আমাকে সেই সম্মান দেয়নি হয়তো, কিন্তু ও আমাকে নারী হিসেবে অনুভব করিয়েছে। ওর ওই শক্ত আলিঙ্গনে আমি খুঁজে পেয়েছি আমার হারানো যৌবন। তবে সব ভুলেরই একটা মাসুল থাকে। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। পলাশ হয়তো একদিন বিয়ে করে চলে যাবে, কিংবা তানভীর সব জেনে যাবে, কিন্তু যতদিন এটা চলছে আমি এই নিষিদ্ধ সুখটুকু ছাড়তে পারছি না। বিবেকের দংশন আমাকে কুড়ে কুড়ে খায়, আবার পলাশের শরীরের গন্ধ আমাকে মাতাল করে দেয়। আমি এক দোলাচলের মধ্যে আছি। বন্ধুরা, আমার এই গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে ধিক্কার দেবেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতি মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। আমি শুধু চাইলাম আমার ভেতরের জমানো কথাগুলো বলে একটু হালকা হতে।